আমরা এখন আছি হচ্ছে নাজিমুদ্দিন স্যারের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এবং কর্পোরেট ফাইন্যান্স সংক্রান্ত যে বইটা আছে ওই বইয়ের হচ্ছে পেজ 330-31। কারো কাছে যদি বইটা না থাকে তাহলে হচ্ছে কারো কাছে যদি জিজ্ঞেস করে গ্রুপে, তাহলে যার কাছে আছে সেই এই পেজের ছবি তুলে দিলেই হবে। হ্যাঁ, তো একটু পড়ি যে কোয়েশ্চেনটা আসলে কী চাইছে। আমরা দুইটা ইলাস্ট্রেশন সলভ করবো। ইলাস্ট্রেশন 1-এ বলছে, ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং ফরেন ট্রানজ্যাকশনস ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ টাকা রিকোয়ার্ড টু বি পেইড অর টু বি রিসিভড। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখানে একটা ট্রানজ্যাকশনস দেওয়া আছে, দুই একটা পড়িয়ে। বাংলাদেশি বিজনেসম্যান রিসিভস $4 lakh from a US importer, and Indian supplier is to receive from a Bangladeshi businessman $2 lakh rupees. তো এখানে আবার পার ফরেন কারেন্সি টু টাকা রেটস দেওয়া আছে। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো মতো খেয়াল করি। $1 সমান 80 টাকা, আবার বলতেছে 82 টাকা। 1 ইন্ডিয়ান রুপি ইজ ইকুয়াল টু দ্যাট টাকা, আবার বলতেছে 1.6 টাকা। কাহিনিটা কি? আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে এটা দেওয়া আছে, এটা কি ডিরেক্ট নাকি ইনডিরেক্ট এক্সচেঞ্জ রেট দেওয়া আছে সেটা দেখতে হবে। হ্যাঁ, তো এখানে কিন্তু বলছে পার ফরেন কারেন্সি টু টাকা। হ্যাঁ, ডিরেক্ট নাকি ইনডিরেক্ট সেই চিন্তা বাদ দেই। হ্যাঁ, জিনিসটা বুঝতে হবে যে এখানে কী দিছে। এখানে কি $1 কত ডলার সেটা দিছে, নাকি $1 কত টাকা সেটা দিছে। ঠিক আছে, তো এইখানে বলছে কি পার ফরেন কারেন্সি, মানে $1 কত টাকা সেটা দেওয়া আছে। কিন্তু অন্য পাশের ইলাস্ট্রেশনটা বলছে কি পার টাকা রেট স্যার, এর মানে $1 কত ডলার সেটা বলছে, $1 কত টাকা সেটা কিন্তু বলে নাই। সো ম্যাথ করার ক্ষেত্রে আমার এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে আসলে কি দিছে, কত দরে কি দিছে। হ্যাঁ, এটাই আর কি। যাই হোক, আচ্ছা, তো এখন আমরা একটা ট্রানজ্যাকশন পড়বো। আর একটা জিনিস একটু রিকোয়েস্ট করবো, এই সূত্র যেগুলো আমি এখানে লিখছিলাম, হ্যাঁ, এইসব বাদ, এইসব আমি ঠিকঠাক লিখি নাই সম্ভবত। হ্যাঁ, এই সূত্র কাছে মিলাইতে পারি না সব সময়। হ্যাঁ, সো এই সূত্র বাদ, আমার কথা শুনতে হবে। আচ্ছা, যাই হোক, তো এখানে একটা ট্রানজ্যাকশন পড়ি, আমরা দেখি ম্যাথটা কেমনে করতে হবে। প্রথমটা, এ বাংলাদেশি বিজনেসম্যান রিসিভস $4 lakh, কি পাইছে? ডলার $4 lakhs ফ্রম এ US ইম্পোর্টার। আচ্ছা, তাহলে সে কী পাইছে? সে $4 লাখ পাইছে। তো এখন সে কী করবে? এই ডলারকে টাকায় ভাঙাবে, তাই না? টাকায় ভাঙাবে। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে কি $1 সমান 80 টাকাও, আবার 82 টাকাও। এখন কাহিনীটা কি হচ্ছে এখানে? বিষয়টা কি হচ্ছে সেটা বোঝার জন্য আমার একটা কনসেপ্ট বুঝতে হবে। হ্যাঁ, সো কনসেপ্টটা বোঝানোর জন্য আগে হচ্ছে পুরো ব্যাপার স্যাপার এখানে। আচ্ছা, ঠিক আছে। সো এই জায়গায় হোয়াইট বোর্ড বানায় ফেললাম, এই জায়গায় আমরা কনসেপ্টটা বুঝবো। আচ্ছা, কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে এইটা হচ্ছে ব্যাংক, হ্যাঁ, অথবা মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। হ্যাঁ, এটা ব্যাংক এবং এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানই। আর এটা হচ্ছে আমি। হ্যাঁ, এটা হচ্ছে আমি, আর এরা হচ্ছে কথার কথা তুমি। হ্যাঁ, যে ভিডিও দেখতেছো সে। আচ্ছা, যাই হোক, তো এখন কি হচ্ছে, কথার কথা আমার কাছে $100 আছে। $100 আছে। সো আমি ব্যাংকের কাছে গেলাম, ব্যাংকের কাছে গিয়ে বললাম যে ব্রো, আমি এই $100 তোমাকে দিতে চাই, তুমি আমাকে টাকা দাও। ও বললো যে ওকে, গিভ মি $100 অ্যান্ড আই এম গিভিং ইউ 80 টাকা। কথার কথা 80 টাকা। হ্যাঁ, তো কি হয়েছে, $100 এক্সচেঞ্জ কইরা আমি 80 টাকা নিয়ে নিলাম। $100 দিয়ে 80 টাকা নিছি। হ্যাঁ, এবার এই দিয়ে নিয়ে বাদ দিয়া ব্যাংকের দৃষ্টিতে চিন্তা করো। আমি ব্যাংক, আমি কি করছি, আমি $100 নিয়ে 80 টাকা দিছি বা দিছে, ব্যাংক দিছে। হ্যাঁ, ব্যাংক দিছে, খেয়াল করো, ব্যাংক কত দিছে? 80 টাকা দিছে ডলার নেওয়ার সময়। আচ্ছা, তো এই আমার কাছ থেকে তুমি জানতে পারলা, এটা তুমি জানতে পারলা যে আচ্ছা তীর্থ তো হচ্ছে $100 দিয়া 80 টাকা নিছে। হ্যাঁ, তাইলে আমি এক কাজ করি, আমি 80 টাকা নিয়ে ব্যাংকে দেই, ব্যাংকে বলি যে ব্যাংক তুমি আমাকে $100 দাও, আমি USA যাব। তো আমি করলাম কি, আমি পরদিন হচ্ছে বাসা থেকে 80 টাকা নিয়ে গেলাম ব্যাংকের কাছে 80 টাকা দিয়ে বললাম যে ব্রো, গিভ মি $100। ব্যাংক বলছে ওকে ব্রো, দিতেছি, তুমি আমাকে 82 টাকা দাও। তোমার মাথায় পড়ছে ফাঁস। হ্যাঁ, কী পড়ছে মাথায়? কী বললাম এটা? আচ্ছা, যাই হোক, মাথায় পড়ছে বাজ। ঠিক আছে, একটু আগে ফাঁস বলছি মনে হয়। আচ্ছা, যাই হোক, তো মাথায় পড়ছে বাজ। কেন বাজ পড়ছে? কারণ তুমি তো নিয়ে আসছো 80 টাকা। কেন? কারণ ব্যাংক তো এর 80 টাকা দিয়ে $100 নিছে। হ্যাঁ, কিন্তু ব্যাংক যখন তোমার ডলার দিতে গেছে, সে কইতাছে যে আমি 82 টাকা নিচে দিমু না, দিমুই না, ভাগ এখান দিয়া। কারণ কি? কারণ হচ্ছে, ও নো, হোয়াইট বোর্ড চলে গেছে। আচ্ছা, কারণ হচ্ছে এটা কি রে, তো কি রে ভাই। আচ্ছা, কারণ হচ্ছে যে ব্যাংক, হ্যাঁ, যে ব্যাংক, সেই ব্যাংক নেওয়ার সময় ডলার নেওয়ার সময়
তোমারে টাকা কম দিবে, তোমারে টাকা কম দিবে, কিন্তু কাউকে সেই ডলার দেওয়ার সময় তার কাছ থেকে টাকায় 1 টাকা 2 টাকা বেশি নিবে। হ্যাঁ, তার কাছ থেকে 1 টাকা 2 টাকা হচ্ছে বেশি নিবে। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী আর কি। এইটা এমনি হচ্ছে ব্যাংক ব্যবসা করে। ঠিক আছে, আচ্ছা তাহলে কনসেপ্ট বুঝা শেষ, এবার ম্যাথে আসি। ম্যাথে বলছে বাংলাদেশি বিজনেসম্যান রিসিভস, হ্যাঁ, 4 লাখ ফ্রম এ ইউএস ইম্পোর্টার। একজন ইউএসের কাছ থেকে 4 লাখ ডলার পাইছি। তো এই 4 লাখ ডলার ব্যাংকে দিয়া আমি টাকা নিতে চাই, তো ব্যাংক কি আমার কম টাকা দিবে না বেশি টাকা দিবে? ব্যাংক টাকা দেওয়ার সময় সবসময় কম টাকা দিবে, সো 80 টাকা ধরে দিবে। এই যে অঙ্কে দেখি, এই যে 80 টাকা দিয়ে গুণ হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। আবার হচ্ছে আরেকটা যদি দেখি, সেকেন্ড ট্রানজ্যাকশনটা যদি দেখি, অ্যান ইন্ডিয়ান সাপ্লায়ার ইজ টু রিসিভ ফ্রম এ বাংলাদেশি বিজনেসম্যান 2 লাখ রুপি। ইন্ডিয়ান সাপ্লায়ার বাংলাদেশের কাছ থেকে 2 লক্ষ রুপি নিবে। হেবেটা নিজ্ঞা, আমি তো বাংলাদেশি, আমি তারে রুপি দিব, আমি তারে পেমেন্ট করবো কিসে? হ্যাঁ, কোশ্চেনের ভাব দেখে বুঝতে হবে যে পেমেন্ট করবো কিসে। আমি পেমেন্ট করবো 2 লাখ রুপিতে। তো রুপিতে পেমেন্ট করতে হলে কী করা লাগবে? টাকারে রুপিতে রূপান্তর করা লাগবে। এর মানে কি, আমার টাকা দিতে হবে, টাকা দিয়ে রুপি নিতে হবে, রুপিটা নিয়ে ইন্ডিয়ান সাপ্লাইতে দিব। আমি যখন টাকা দিব রুপি নেওয়ার জন্য, ব্যাংক কিন্তু টাকা নিবে বেশি। হ্যাঁ, ব্যাংক টাকা দেওয়ার সময় কম দেয়, কিন্তু নেওয়ার সময় বেশি নেয়। তো এই জন্য নেওয়ার সময় ইন্ডিয়ান রুপি এই 1.5 1.6 বড় কে 1.6 না 1.6 অনুযায়ী হবে, যে 1.6। হ্যাঁ, এই হচ্ছে কাহিনী। আর আমরা যদি এই ইলাস্ট্রেশন 2টা একটু দেখি, হ্যাঁ, এগুলো বাকিগুলো দেখে নিও। এই ধরনের কোশ্চেন নাজিম স্যার প্রত্যেক বছরই করে, এবং হচ্ছে মিডেও আমাদের ছিল, একটু ওখান থেকে প্র্যাকটিস করতে হবে। 2 নম্বর কোশ্চেনে জাস্ট একটা ট্রানজ্যাকশনস যদি আমরা দেখি, বাকিগুলো এমনি বোঝা যাবে। এ বাংলাদেশি এক্সপোর্টার, আচ্ছা, রিসিভস ডলার 4,50,000 ফ্রম ইউএস কাস্টমার। আমি ডলার পাইছি কিসে? পেমেন্টটা কিসে পাইছি? ডলারে পাইছি। হ্যাঁ, টাকা পাই না, ডলারে পাইছি। তো ডলারে তখন টাকা ভাঙাইতে হবে। তো ডলারে যখন টাকায় ভাঙাইতে যাবো, হ্যাঁ, ডলার দিয়া টাকা নিমু, আমি যখন টাকা নিমু, ব্যাংক দিবে না টাকা, হে কি কম দিবে না বেশি দিবে? অবশ্যই কম দিবে। হ্যাঁ, টাকা দেওয়ার সময় সবসময় কম দিবে, টাকা নেওয়ার সময় ব্যাংক সবসময় বেশি নিবে। তো আমি ডলার দিয়া টাকা যখন ব্যাংকের কাছ থেকে নিমু, ব্যাংক আমার কম দিবে। আচ্ছা, তো ব্যাংক যদি কম দেয়, বা ঠান্ডা মাথায় বলো কোন দরটা এখানে হবে? কম না কেন? আচ্ছা ঠিক আছে, কাহিনীটা হচ্ছে মনে হইতেছে যেটা কম সেটা, আসলে কিন্তু তা না। বরং আমার চিন্তা করতে হবে এখানে রেটটা দিছে কি, আমার লাগবে কি, আমার লাগবে কম রেটটা, তাই না? আচ্ছা, আর এখানে দেখা যাচ্ছে পার টাকা, 1 টাকায় কত ডলার? তো 1 টাকায় 1.25 ডলার, একটা হচ্ছে 1 টাকায় 0.0128 ডলার। আমার কোশ্চেন হয়েছে কোনটা কম এই দুইটার মধ্যে? এটা কিন্তু পার টাকা বলছে, পার ডলার না, পার ফরেন কারেন্সি না, পার টাকা। এইখানে কিন্তু অবশ্যই এই জিনিসটা, এই রেটে আমি টাকা কম পাবো। কেমনে? 4.5 লক্ষ টাকা ডলার পাইছি, তো 4.5 লক্ষ ডলার রে 0.125 দিয়ে ভাগ দিলে বেশি টাকা হবে, নাকি 0.128 দিয়ে ভাগ দিলে কম টাকা হবে, নাকি বেশি টাকা হবে? মানে যেটা কম টাকা হয় অবশ্যই এইটাতে কম টাকা হয়। হ্যাঁ, এখানে 4,50,000-কে 0.125 দিয়ে ভাগ দিলে কম টাকা হয়, নাকি 8 দিয়ে ভাগ দিলে কম টাকা হয়? হ্যাঁ, কমন সেন্স। তো 128 দিয়ে ভাগ দিলে কম টাকা হয়। তো ব্যাংক তো আমার দিতেছে, দেওয়ার সময় তো সবসময় কম টাকায় দিবে, এই জন্য এখানে ভাগ হবে এই 0.0128 দিয়ে। ঠিক আছে, আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে যখন পার ফরেন কারেন্সি টু হোম কারেন্সি দেওয়া থাকবে তখন গুণ, কিন্তু যখন পার হোম কারেন্সি, হ্যাঁ, তে হচ্ছে এই ফরেন কারেন্সি দেওয়া থাকবে তখন কিন্তু ভাগ। হ্যাঁ, এই হচ্ছে খেলা।